অতিথিকে। চলুন তাদের সাথে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দেই। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিব যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে, সেই সাথে যারা শুনছেন এবং যারা দেখছেন টেলিভিশন, সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে পরিচয় করে দিব যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার AKM কামারুজ্জামানের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককেও আমার আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আর আমি প্রথমে ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর কাছে আমি প্রশ্ন রাখবো। আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যাবে, যেহেতু আপনি সরকারি দলের প্রতিনিধিত্ব করছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, আপনি নিশ্চয়ই দেখেছেন যে উনি সহ ফখরুল ইসলাম সহ মির্জা ফখরুল ইসলামের 33 জন কেন্দ্রীয় নেতাকে কারাগারে পাঠানো হয়েছে এবং জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি এই নতুন কারাবাস উত্তাপ সৃষ্টি করেছে। আপনি হয়তো বলবেন এদেরকে আদালত কারাগারে পাঠিয়েছে, কিন্তু যদি সরকারি দলের আইনজীবীরা তাদের আবেদন নামঞ্জুর করার জন্য আবেদন করা হতো, তাহলে নিশ্চয়ই এই বিষয়টা তারা গ্রেফতার করে তাদেরকে জেল হাজতে পাঠানো হতো না। এবং বর্তমান রাজনৈতিক নেতাদের এই যে কারাবাস, আপনার দৃষ্টিতে এটা কি রাজনীতির নতুন উত্তাপ সৃষ্টি করছে বলে আপনি মনে করছেন না? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা আমাদের প্রতিনিধি। আওয়ামী লীগ হোক আর বাংলাদেশের জাতীয়তাবাদী দল হোক বা আওয়ামী লীগ হোক, যে দলকেই আপনি বলেন, এই দুইটা দল 1991 সালে আমরা গণতান্ত্রিক ধারায় পুনরায় প্রত্যাবর্তনের পর আজকে 22 বছর পেরিয়ে গেছে। এই দুইটা দলের হাত ধরেই কিন্তু বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে। বাংলাদেশের মানুষ আমাদের উপরে ট্রাস্ট রাখছে, কখনো কখনো বিএনপির উপরে। এইভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ আমাদেরকে নির্বাচিত করছে। তো আজকে রাজনৈতিক বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল তথা আজকে জাতীয়তাবাদী দলের 33 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য কোনো সুখের কোনো বিষয় না। কেন বিষয় না আপনাকে বলি, যে এই মানুষগুলোকেই কিন্তু মানুষ ভোট দিয়েছিল। এদের মধ্যে কেউ কেউ আছেন নির্বাচিত এমপি, কেউ কেউ এবার নির্বাচিত হন নাই, পূর্ববর্তীতে নির্বাচিত হয়েছিলেন, মিনিস্টার ছিলেন। তা আমি মনে করি না যে রাজনীতিতে এটা খুব একটা ভালো বিষয়। যদিও এখানে আসলে সরকারের করার কতটুক ছিল বা না ছিল সেটা তো আর আমরা জানি না, বা আমাদের দেখারও বিষয় না। এটা নির্ধারিত হয়ে গিয়েছিল যখন সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে যখন বিভক্ত রায় হলো, তারপরে একক বেঞ্চে গেল। একক বেঞ্চে যাওয়ার পরও সেখানে যখন জামিন হলো না, তখন আপনি দেখেন যে ধারায় ওনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই ধারাটা কিন্তু অজামিনযোগ্য। এখন অজামিনযোগ্য যখন কোনো ধারায় যখন একটা মামলা যখন লোয়ার কোর্টে যায়, তখন সাধারণত লোয়ার কোর্টের একটা পারসেপশন থাকে, যেখানে উপরের আদালত এটা দিতে অস্বীকার করেছে, সেখানে নিচের আদালত আসলে সাধারণত দিতে পারেন না বা দিতে চান না। পারেন না সেটা আমি বলবো না, কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত কোর্টের একটা ডিসক্রিপশন থাকে। আল্লাহ ইজ দ্য হাকিমুল হাকিমিন, জাস্টিস অফ দ্য জাস্টিস। জাস্টিসের উপরে কোনো আইন নেই। জাস্টিস চাইলে কিন্তু করতে পারতেন না এমন না, বাট জাস্টিসের হাতও কিন্তু বিভিন্নভাবে বাধা। কিরকম বাধা? যে আপনার আইনের কতগুলো ফ্রেমওয়ার্ক আছে, যে হাইকোর্টের একজন জাস্টিস যদি এই একই বিষয়ে জামিন দিতে না পারে, লোয়ার কোর্ট দিতে পারে না, দেয় না কনভেনশনাল এক। দ্বিতীয়, এটা তো হলো আমাদের দুঃখের কথা, যে আমি আসলে খুশি না। কিন্তু দ্বিতীয় যে ফেজটা আমি যাব, সেটা হলো আপনি দেখেন ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ, ইলিয়াস আলী প্রয়াত সংসদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওনার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিএনপি একে একে 5টা হত্যা করেছে। রাজনৈতিক একটা অধিকার, বাংলাদেশের রাজনীতিতে একটা অস্ত্র করবেনি। কিন্তু ইলিয়াস আলীর জীবনটা যেমন মূল্যবান, তাই পিটাইয়া মারা হয়েছে। ওরাও কিন্তু ইলিয়াস আলীর মতোই মানুষ, ওদেরও কিন্তু সন্তান আছে, ওদেরও কিন্তু স্ত্রী বাল বাচ্চা আছে, মা বাবা আছে। এই অসহায় মানুষগুলোকে যখন আগুন লাগাই দেওয়া হয়, এই রাজনীতিক নেতাদের সামনে যখন গাড়ি পোড়ানো হয়, তখন কিন্তু আমিও লজ্জা পাই যে এরা আমাদের নেতা। বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, যেই নেতাই বলেন, বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃত্ব,
আপনি কি আশা করেন? আমি চাই আমাদের তো আলোচনা হতে পারত উন্নয়নের জন্য আমরা কি করতে পারি, দেশ বদলের জন্য কি করতে পারি। আজকে আমরা সেই আলোচনায় না যাই আমাদেরকে আলোচনাটা কোথায় নিয়ে আসতে হয়েছে, অমুক নেতায় গাড়ি পোড়ানোর জন্য কেন কারাগারে গেল। সেটা দুঃখজনক আওয়ামী লীগের জন্য, সেটা দুঃখজনক বিএনপির জন্য, সেটা দুঃখজনক আমার জন্য, জামান ভাইয়ের জন্য এবং বাংলাদেশের জন্য। আসবার যে সংশোধনীটা এনেছে উনি বলছেন আপনার আওয়ামী লীগ সরকার, মহাজোট সরকার এটাকে ব্ল্যাক ল হিসাবে উনি এটাকে আখ্যায়িত করছেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমার বড় ভাই জামান ভাই, আসলে উনার কথাটা না বললেই হয় না যে আমি এবং উনি একই কলেজ থেকে, নটরডেম কলেজ থেকে পাশ করেছি, এবং একই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বার করেছি ব্রিস্টল থেকে। তো উনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, যার জন্য আসলে আমাদের আন্তরিক আলোচনা হবে সেটাই আমি আশা করি। তো উনি যেটা বললেন কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকারটাকে আপনি আলোচনায় কি আছে সেটা চাইতে আপনি রিয়েলিটিটা আগে দেখেন। আজকে ধরেন আওয়ামী লীগ সরকার কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে যে লটা করলো, ল করে নাই আসলে। যখন কোনো সরকার কোনো আইন বাদ দিতে হয় সেটা ল হয় না, সেটা ডিলিশন হয়, অর্থাৎ সেখানে ডিসকাশন দরকার নেই। হ্যাঁ, এখন আপনাকে বলি যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিলটা ধরেন আওয়ামী লীগ সরকার এটা বাতিল করলো না, আজকেও আছে, তাইলে কি সমাধানটা আছে কিনা? নাই। কেন সমাধান নাই? দেখেন 2006 সালে যখন নির্বাচন হওয়ার কথা, তখন ডেমোক্রেটিক্যাল প্রসেসে নির্বাচন হবে, সেটা আমাদের সবার ডিজায়ারেবল, আপনারাও আশা করেছেন, আমরাও আশা করেছি, কিন্তু নির্বাচন হয়নি। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটা বহাল ছিল। কেন হয়নি? তখন কতগুলো অপশন ছিল। আওয়ামী লীগ বলেছিলেন যে KM হাসান নামে যে জাস্টিসকে একটা সিস্টেমকে ম্যানিপুলেট করে চিফ জাস্টিস করা হয়েছে, তিনি হচ্ছেন তখনকার বঙ্গবন্ধুর খুনি ফারুকের ভাইরা, এবং উনি ছিলেন বিএনপির প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এবং জিয়াউর রহমান সাহেব দুইবার উনাকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পাঠাইছেন। পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসে, সব রকমের ট্রেডিশন এবং গণতান্ত্রিক হেরিটেজকে ধ্বংস করে উনাকেই চিফ জাস্টিস বানালেন। তারপরে যখন উনার বয়স কাবাব দিচ্ছিল না, তখন মওদুদ সাহেব, আমাদের যিনি নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলেরই নেতা ছিলেন, উনি ওই জাস্টিসদের বয়স 3 বছর বাড়াইয়া KM হাসানকে নিয়ে আসলেন রঙ্গমঞ্চে। আওয়ামী লীগ সেটা মানলেন না। না মানার পরেও আরো কিছু অপশন ছিল যে দ্বিতীয় জনকে বিএনপি মানলেন না। তখন আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি, নিজের হাতে ক্ষমতাটা তুলে নিলেন, যেটা হাওয়া ভবন থেকে ডিকটেশন দিয়ে চালানো হতো। এটাও কাজ করতেছিল না। তখন বাধ্য হয়ে আসলো কি 111। আপনারা জানেন, সেটা সম্পর্কে বলতে চাই না, সেদিকে আমি যেতে চাই না। কিন্তু আজকে যদি আবার ফিরে আসে, বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছেন যে সর্বশেষ বিচারপতি যিনি অবসর গ্রহণ করেছেন, ABM খায়রুল হক, উনাকে আমরা চিফ জাস্টিস হইলেও উনাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানি না। আমি শেষ করি, আপনাকে আমি অবশ্যই তার মানে আজকে যদি আওয়ামী লীগ যদি ওটাকে রিফিল করে দেয়, আবার যদি ওই আগের জায়গায় নিয়ে আসি আমরা, যে হ্যাঁ আজকে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা আগে যেটা বাতিল করে দেওয়া হয়েছিল, আমাদের মেজরিটি আছে, আমরা সেটাকে আবার আপহেল্ড করে দিলাম, তাহলে কি সমস্যাটার সমাধান আছে? নেই। এখানে আমি আসছি ওনার কাছে। যেটা মঞ্জু ভাই বলছেন সেটাকে কিছুটা ওই সময়ের বিলটাতে কিছুটা অবজেকশনেবল কিছু আছে, এটাকে মডিফিকেশন করা যেতে পারে, সার্টেন প্রভিশন চেঞ্জ করা যেতে পারে, যেহেতু এটাকে আরো মোর নিউট্রাল করা যেত। বিএনপি, আওয়ামী লীগ যদি গণতন্ত্রের প্রতি মোর শ্রদ্ধাশীল হতেন, যদি তারা ওই ব্ল্যাক ওয়েতে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় না আসার চেষ্টা না করতেন, তাহলে যদি তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, যেমন শেখ হাসিনা প্রায় বলে যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমার চেয়ে দেশপ্রেমী, কিন্তু দেশপ্রেমের কোনো ন্যূনতম কোনো আপনি ওনার ভিতরে চিহ্ন পাবেন। আপনি যদি আমাকে সুযোগ দেন আমি বলবো, খুব সংক্ষেপে বলেন। উনি হলো তাহলে কি করতেন, এটাকে আরো ফার্দার মডিফিকেশন, আরো টাইটার করতেন, যেটাকে ওয়াটার টাইট পলিসি বলে, এখান থেকে যেন কোনো প্রকার আরো কোনো ক্রিটিসিজমের ইয়া না থাকে। তা না করে উনি এটাকে কি করছেন, যে মোর সাবজেক্ট টু ক্রিটিসিজম।